নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি প্রতিভা বসুর লেখা উপন্যাস বিবাহিতা স্ত্রী। আজ পড়ে শোনাব উপন্যাসটির ৪র্থ পর্ব। রাজেনবাবুর চাকুরির টাকা প্রচুর খরচের খাতে বয়ে যেত বলে কিছু গোপন সঞ্চয় ছিল হিরণময়ীর। স্বামী পুত্র দুজনেই অপব্যয়ে উৎসুক। সহাস্যে তাদের সব কিছুরই প্রশ্রয় দিতেন তিনি, কিন্তু তাদের হাতে হাত মিলতেন না কখনো। মাইনে পেয়ে দুজনেই এসে সব টাকা তুলে দিত তাঁর হাতে। তিনি তার ভাগ বাঁটোয়ারা যেভাবে খুশি করতেন, তার উপরে হিসেব নেবার ছিল না কেউ। একা রাজেনবাবুই যথেষ্ট মাইনে পেতেন, তাতেই সচ্ছলভাবে সংসার চলত। অন্তত চালাতেন হিরণময়ী। সুনির্মলের মাইনেটাতে প্রায় হাতই দিতেন না। লাইফ ইন্স্যুর করিয়ে দিয়েছিলেন মোটা রকমের। টুকটাক ঝি চাকরের মাইনে, ছেলে মেয়েদের জন্মদিনের উপহার, কোনো দরিদ্র আত্মীয়ের সাহায্য কিংবা দু একটা শৌখিন খরচ ছাড়া সবই প্রায় জমত গিয়ে ওই ছোট্ট লোহার সিন্দুকের অন্ধকার গর্ভে। গয়নার বাক্সের সুবাস বিছানায় শুয়ে থাকত তারা। ব্যাংকে পাঠাতেন না, জানতেন পাঠাতে গেলেই ছেলে আর ছেলের বাপ জেনে ফেলবে, আর জেনে ফেলার সঙ্গে সঙ্গেই সে টাকা কেমন করে অন্তর্হিত হয়ে যাবে চোখের পলকে। কিছুতেই রোধ করতে পারবেন না হিরণময়ী। 5 কোঠার বাড়ি ছেড়ে 7 কোঠার বাড়িতে না গেলে শরীরে আরাম থাকবে না। এই মধ্যবিত্ত পাড়া ছেড়ে চৌরঙ্গির কাছাকাছি না গেলে মান থাকবে না। 2 জন চাকরে অকুলন হবে। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সব কিছুতেই আর অস্বাচ্ছন্দ্যের অবধি থাকবে না তাদের। অথচ এখন তো সুখেই আছে, কোনো অসন্তোষ নেই, কোনো খুঁতখুঁতানি নেই। দক্ষিণ খোলার সুন্দর বাড়ি, বাপ বেটা দুজনেরই কত পছন্দ এই বাড়ির আনাজ কানাজ। 4 বেলার খাওয়া পড়ায় যথেষ্ট সচ্ছলতা, যথেষ্ট আরাম। হিরণময়ী বাড়িটি রাখেন আয়নার মতো করে। ঘরে ঘরে রুচিসম্পন্ন, নিচু নিচু, যার যার সুবিধে মতো তার তার প্রয়োজনীয় আসবাবপত্র। ছেলেরা সব ভালো ভালো স্কুল কলেজের ছাত্র। মেয়েটিকে ডায়োসেশনে পড়িয়েছেন, বড় ওস্তাদ রেখে গান শিখিয়েছেন। কি দুঃখ! গাড়ি বাড়ি অবশ্য নেই, তা হবে, তার জন্যই তো এই পন্থায় টাকা জমানো। কেবল কি আজকের ভাবনাই আজ, কাল আছে না? কালকের সঞ্চয় না করলে কি চলে? সুতো বেঁধে বেঁধে সেই সব নীলচে নীলচে নোট গুচ্ছ গুচ্ছ করে রেখে দিতেন ওখানে। কেউ জানত না সে খবর, কেউ দেখত না। কে দেখবে? এ বাড়িতে কারও তো খেয়াল। রূপোর চেন বাঁধা চাবি হিরণময়ীর আঁচলেই ঝুলে থাকত সারাদিন। এই সিন্দুকে কোন চাবি ঢুকিয়ে কি কৌশলে খুলতে হয় তা পর্যন্ত জানতেন না রাজেনবাবু। সুনির্মলের তো কথাই নেই। এই লোহার আলমারির সিন্দুক তাদের পুরুষানুক্রমে ব্যবহৃত হয়ে এসেছে। দেশ থেকে কত কাণ্ড করে তিনি এটিকে নিয়ে এসেছিলেন কলকাতার বাড়িতে। তাই নিয়ে কত চেঁচামেচি করেছিলেন রাজেনবাবু। হিরণময়ী শোনেননি। শাশুড়ির সমর্থন ছিল পেছনে, তবে আর তার ছেলেকে ভয় কিসের? চাবির এই 1 আঙুল মোটা রূপোর গোটো কি আজকের? কত আঁচল ঘুরে তবে তো হিরণময়ীর আঁচলে এসে পৌঁছেছে। 14 বছর বয়সে এসেছিলেন এই সংসারে, 45 বছর বয়স হলো। এ কি 1 দিন 2 দিনের কথা? 1 দিন 2 দিনের স্মৃতি? কত মানুষ দেখেছেন, কত মানুষকে ভালোবেসেছেন, বিদায়ও দিয়েছেন কত মানুষকে। শ্বশুর গেছেন, শাশুড়ি গেছেন, তাদের সব চাইতে বড় মেয়েটি বিনুর মা, তিনি গেছেন। প্রত্যেকের মৃত্যুতে বুক ভরে গেছে কান্নায়। মনে হয়েছে যিনি গেলেন কে আর পূরণ করে দেবে তার জায়গা? তা তো সত্যি, কে কাকে ভরাট করতে পারে? আস্তে আস্তে সবই তো হলো। শুনু হলো, অভি হলো, মানু জন্মালো, সীমন্ত এলো। শিশুদের কাকলিতে ভরে গেল ঘর। মা হয়ে ঠান্ডা হলো বুক।
গিন্নি হয়ে মুঠোয় এলো সব। তবু কি তিনি ভুলতে পারলেন শাশুড়িকে? ছেলেদের পিতৃত্ব কি বাপের বা শ্বশুরের পিতৃত্বের আস্বাদ দিতে পারল? না। কেউ কাউকে ঢেকে দিতে পারে না, মুছে দিতে পারে না। প্রত্যেকে তার আলাদা আলাদা অস্তিত্ব নিয়ে আলাদা আলাদা কক্ষে বসে থাকে চুপচাপ। কোনো একদিন ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক সে মাথা নেড়ে জানিয়ে দেবে, আমি ছিলাম, আমি ছিলাম। অমনি হৃদয়ের অসংখ্য দরজার কোন দরজাটা যেন খুলে যাবে, বেদনায় কেঁপে উঠবে স্নায়ুতন্ত্রী। স্মৃতি, স্মৃতি, স্মৃতি অক্ষয়। তবুও এমন একজন ছিলেন হিরণময়ীর জীবনে, যার জন্য কোনো অভাবকে তো অভাব মনে হয়নি কোনো দিন। যখন 18 বছর বয়সে মা মারা গেলেন, মনে হয়েছিল বেঁচে থেকে কী লাভ। তারপর সেই মানুষের বুকে মাথা রেখে শোক যেন অর্ধেক উপশমিত হয়ে গেল সেই মুহূর্তে। তারপর প্রথম সন্তানটিও মারা গেল একদিন। 4 বছরের এইটুকু মোটাসোটা ফুটফুটে মনটুলি। শুনু তখন 1 বছরে। সেই দুর্বিষহ শোকও তো ওই একই মানুষের বুকের ঠান্ডায় জুড়িয়ে গিয়েছিল। কি শান্ত, কি সুন্দর, কি স্নেহে ভরা, প্রেমে ভরা, উত্তাপে ভরা মানুষটি। তিনি, তার স্বামী, তিনি রাজেন বাবু। শুধু স্বামী, স্বজন না, গুরু না, বাপ, ভাই, কি না তিনি? এই বাড়িতে এত সুখ কার জন্য তিলে তিলে সঞ্চয় করতে পেরেছিলেন হিরণময়ী? জীবন এত মধুর ছিল কার জন্য? কে তাকে এই সম্মান প্রতিষ্ঠিত করেছে? ভরা জীবনের আস্বাদ তিনি কার জন্য পেয়েছিলেন? কার জন্য এই সংসারে এত তৃপ্তি, এত শান্তি? সব শোক ওই একই সমুদ্রে লীন হল হিরণময়ীর মনে। মনে পড়ল কোনো এক গোধূলি লগ্নের কথা, কোনো পূর্ণিমা রাত্রির নিরালা ছাদের কোণ, গুরুজন এড়িয়ে সিঁড়ির তলা, পুকুর ঘাট, আরও কত এলোমেলো স্মৃতি। অন্ত আছে তার? প্রত্যেক বিয়ের তারিখে একটি করে আংটি উপহার দিতেন রাজেনবাবু। ছেলেমেয়েরা বড় হয়ে যাবার পর কেমন একটা লজ্জা সংকোচ দুজনই অনুভব করেছেন ধীরে ধীরে। তবু সেই উপহারের অভ্যেসটি ছাড়তে পারেননি তিনি। গোপনে এনে গোপনে রেখে দিতেন বালিশের তলায়। গোপনেই গ্রহণ করে সেটিকে আবার আপ্লুত হৃদয়ে লোহার সিন্দুকে তুলে রাখতেন হিরণময়ী। তারপর কোনো একটা উপলক্ষে পুরনো আংটি ছেড়ে সেটিকে আঙুলে পরতেন। কেউ লক্ষ্য করত না, কেবল চুরুটে টান দিতে দিতে আর চোখে তাকিয়ে দেখতেন রাজেনবাবু। 31 বছরের 31টি আংটিও ছিল সেই গয়নার বাক্সে। শেষ আংটিটি এই তো সেদিন এনেছিলেন রাজেনবাবু, এই তো সেদিন আঙুলে পড়েছিলেন হিরণময়ী, আর এই তো সেদিন শেষ আংটিটি খুলে রেখে দিলেন সিন্ধুকে। বিধবা হবার পরেও হাতে ছিল, সুনির্মল খুলতে দেয়নি ওই একমাত্র আভরণ। পরে খুলে প্রমীলাকে দিয়ে রেখে দিলেন তিনি সেই বাক্সে জমিয়ে। বড় বড় চোখে প্রমীলা বলল, এত আংটি কার? হিরণময়ী জবাব দিলেন না, মুখ ফেরালেন দেয়ালে। সেই আংটির কথা ভেবেও আজ হু হু করে উঠল প্রাণটা। গহনার মূল্য কি শুধু তার মহার্ঘতায়? ওই 31টি আংটির জায়গায় আজ 31,000 আংটি পেলেও কি এই অভাবের কোনো পরিপূরণ হয়? তার বিয়ের সময় শাশুড়ি দিদি শাশুড়ি তো ছিলেনই, শাশুড়ির দিদিমা পর্যন্ত বেঁচে ছিলেন বহাল তবিয়েতে। জমিদার বাড়ির মেয়ে, টকটকে রং, 7 নড়ি হাড় দিয়ে পুঁতি বউয়ের মুখ দেখেছিলেন। দিদি শাশুড়ি মকর মুখ 12 ভরির বালা দিলেন, আর শাশুড়ি বউ বরণ করলেন সেই আকবরী আমলের 10টি মোহর গাঁথা নেকলেস দিয়ে। যা ননদ, মামি শাশুড়ি, মাসি শাশুড়ি, বাড়ি জমজমাট, সবাই ভারী ভারী সোনা দিল। অত বড় বাড়ির একমাত্র ছেলে রাজেনবাবু, বউয়ের আর অন্ত নেই আদরের। হীরার কোষ্টি, পাথরের চুড়ি, যশম,
হাতপদ্ম, মাথার সিঁথি, ডবল ঝুমকো কি তিনি পাননি সেই সময়? একটা জিনিসও ভাঙেননি, ব্যবহার করে পুরনো করে ফেলেননি। গা মুড়ে সোনা দিয়েছিলেন বাবা মা, তার উপরে শ্বশুরবাড়ির অত গয়না, কিন্তু সর্বদা ব্যবহারের হার চুরি ছাড়া ওসব গয়নায় হাত ছোঁয়াননি বোধ হয় বছর 10। বউ অবস্থায় শাশুড়ি মাঝে মাঝে পরিয়ে এখানে ওখানে বেড়াতে নিয়ে যেতেন। বিয়ে বাড়িতেই অবশ্যই বেশিরভাগ। তিনি গেছেন, পরা চুকেছে সেসব। মাঝে মাঝে গয়নাগুলো দেখেন তিনি অবসর সময়। মনে পড়ে সকলকে, তাদের চেহারা, চলন বলন, ব্যবহার সব ভেসে ওঠে চোখে। ভালো লাগে। যারা নেই তারা ছিলেন, এ কথা ভাবতে বড় ভালো লাগে। এজন্য দরকার হলে নতুন সোনা কিনে গয়না তৈরি করিয়েছেন, তবু একটি জিনিস ভাঙেননি। আর কারুকলার দিক থেকে দেখতে গেলেও অত সুন্দর গয়না আজকাল তৈরি করতে পারে নাকি শ্যাকরারা? এই তো সোনুর বিয়ে হলো, দিলেন তার বউকে কিছু গয়না। কানের ঝাপটাটা মানুর ভারী পছন্দ ছিল, তাকে দিলেন সেটা। এরপরে অভি আছে, সীমন্ত আছে, সবাইকে তো দিতে হবে। ওগুলো তো ওদের আশীর্বাদ, ওগুলো ওদের ভালোবাসার জনের চিহ্ন, পূর্বপুরুষের সাক্ষী। মূল্যেও নয়, জৌলুসেও নয়, সোনার ওজনেও নয়, শুধু স্মৃতি। স্মৃতিতেই সেসব জিনিস মূল্যবান। আর এ কি একদিন দুদিনের স্মৃতি, একদিন দুদিনের কথা? মাটিতে বসে খাটে মাথা গুঁজে ছেলে মানুষের মতো ফুঁপিয়ে উঠলেন হিরণময়ী। শুধু রাজেনবাবুই তাকে ছেড়ে গেলেন না, সকলকেই নিয়ে গেলেন সঙ্গে করে। তবে এই কি তোমার ভালোবাসা? যথারীতি রাত 9টায় আপিস থেকে ফিরে সোজা মার ঘরে ঢুকল সুনির্মল। হিরণময়ী সাদা কাগজের মতো নিষ্প্রাণ ফ্যাকাশে মুখ নিয়ে বসে আছেন দেয়ালে ঠেসান দিয়ে। ঘরের ছোট নীল আলোটা ছায়া ফেলেছে তার মুখে, মৃত মুখ। হঠাৎ যেন চমকে উঠল সে। শোনো, সর্বনাশ হয়েছে। কিছু জিজ্ঞেস করবার আগেই কেঁদে ফেললেন তিনি ছেলেকে দেখে। সুনির্মল শঙ্কিত হল। কি কি হয়েছে? বোনের কথাটাই তার মনে পড়ল আগে। তার শরীর ভালো ছিল না আসন্ন প্রসবা হয়ে থেকে। গেছে, আমার সব গেছে। কি কি মা? তার গলায়ও কান্না ফুটে উঠল। লোহার সিন্দুক থেকে সর্বস্ব গেছে আমার। চুরি চুরি হয়েছে? গয়নার বাক্সটা কোথাও নেই। সোনাদানা, আমার সারা জীবনের সব সঞ্চয়, সব স্মৃতি। গলা বন্ধ হয়ে এলো তার। বোনের বদলে গয়নার বাক্স চুরি হওয়াটা অনেক নগণ্য হলেও সেটাও কম শোকাবহ মনে হলো না সুনির্মলের কাছে। সে জানত ওই চন্দন কাঠের বাক্সটির উপর তার মার অদ্ভুত একটা মমতা ছিল, মোহ ছিল। কতদিন, কত অবসরের মুহূর্তে সেটাকে তিনি খুলেছেন, দেখেছেন, ছুঁয়েছেন, যেন হারানো ভালোবাসার জনদের ফিরে পেয়েছেন ওই এক একটি গয়নায় হাত বুলিয়ে বুলিয়ে। ছেলেবেলায় মার পিঠে ঠেস দিয়ে বসে সে দেখেছে তাকিয়ে তাকিয়ে। হিরণময়ী হেসে আদর করেছেন। কি দেখছিস? ঠাকুমাকে, নপিসিকে, দাদামণিকে? আচ্ছা, তাহলে হাত দে। হাত দিলেই দেখবি কেমন নড়ে ওঠে, কেমন টের পাওয়া যায় তাদের হাতের ছোঁয়া। দুপুরের নিরালা ঘরে গায়ে গা লাগিয়ে বসেও ছমছম করে উঠেছে বুক। আর তারপর বড় হতে হতে ভয় দূর হয়ে কখন যে সে জায়গায় তারও একটি মমত্ববোধ জেগেছে ওই বাক্সটির উপর কে জানে। বুড়ো ছেলে কতদিন মার সঙ্গে আবদার করেছে সিন্দুক থেকে বাক্সটা খুলে দেখাবার জন্য। কল্পনায় কোনো অতীতকে দেখতে পেয়েছে চোখের সামনে। মন উধাও হয়ে গেছে। ব্যাকুল গলায় সুনির্মল বলল, কেমন করে চুরি হলো? লোহার সিন্দুক থেকে কে নেবে? কে খুলতে পারে ওটা?
এই ছোট কালো আলমারির সিন্দুকটি খোলবার যে একটা বিশেষ কায়দা ছিল এবং এ বাড়িতে হিরণময়ী ছাড়া আর কারোরই যে জানা ছিল না সে কৌশল, সে কথা সুনির্মল জানত। হিরণময়ী কপালে করাঘাত করলেন। বরাত, শুনু, সবই আমার বরাত। বোধহয় কাজের দিনই এ কাণ্ডটি হয়েছে। কত নতুন চাকর বাকর এসেছিল। কি আশ্চর্য! চাকর বাকর তোমার সিন্দুক খুলবে কেমন করে? হয়তো খোলা ছিল। বৌমা ছেলে মানুষ, কখন হয়তো মনের ভুলে বন্ধ না করেই। বৌমা? প্রমীলা? প্রমীলা ওটাতে হাত দিতে গিয়েছিল কেন? কে তাকে খুলতে বলেছিল? কে তাকে খুলতে শেখালো? দরকার মতো তো ওই খোলে, ওই বন্ধ করে। কাজের দিন সব ভারী তো ওর উপর ছিল। তোর বাবার শেষ মাইনের টাকাটাও সেদিন আমি ওকেই তুলে রাখতে দিয়েছিলাম। সুনির্মলের মুখ গম্ভীর হয়ে উঠল। কখন হয়তো খুলে রেখে একটু এদিক ওদিক গেছে। এখন এখন আমি কি করি বল? করবার কিছুই নেই, ভুরু কুঁচকে সহজ গলায় জবাব দিল সুনির্মল। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। এদিকে প্রমীলা সারা দিন কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলল, বসে থাকল শাশুড়ির কাছে। এবার আস্তে আস্তে আঁচল থেকে চাবি খুলে হিরণময়ীর পায়ের উপর রেখে দিল। দীর্ঘশ্বাস ফেলে হিরণময়ী বললেন, চাবি দিয়ে আর আমি কি করব? তুমি কেঁদো না, তোমার তো কোনো দোষ নেই, আমারই অদৃষ্ট। কালস্রোত সব কিছুই ধুয়ে দেয়, কোনো গ্লানি জমে থাকতে দেয় না, স্থায়ী হতে দেয় না। আস্তে আস্তে সেই কালের প্রলেপ হিরণময়ীর মনেও ছাপ ফেলল বইকে। শোকের পাগল করা অবস্থাটা ধীরে ধীরে কাটিয়ে উঠলেন তিনি। সত্যি বলতে হয়তো সংসারের হালচাল লক্ষ্য করে উঠতেই হলো তাকে। মন শক্ত করে তাকালেন চারদিকে, তাকিয়েই আঁতকে উঠলেন। কিছু কি না বুঝেছিলেন এই কমাসে? কিন্তু এতখানি বোঝেননি। গয়নার বাক্স বা স্বামী শোক যতই অসহ্য হোক না কেন, এ অবস্থা যে তার চাইতে আরও অনেক অনেক বেশি যন্ত্রণাময়, আরও অনেক বেশি অসহনীয়, সেটা অনুভব করতে এক মুহূর্তও দেরি হল না। স্পষ্ট বুঝতে পারলেন, গয়নার বাক্সের মতো এ সংসার থেকে তার কর্তৃত্ব অপহৃত হয়েছে। এখানে এই সংসারে হিরণময়ী বলে আর কেউ নেই। বাক্স কে অপহরণ করেছিল তা অবশ্যই তিনি জানেন না, কিন্তু তাকে বিচ্যুত করবার জন্য যে প্রমীলাই বদ্ধপরিকর এটা প্রত্যক্ষ করলেন। সংসারের সকল ভার তিনি স্বেচ্ছায় প্রমীলার হাতে তুলে দিয়েছিলেন, এমনকি দৈনিক খরচের দায়িত্বটিও হাতে রাখেননি। সুনির্মল মাইনে পেয়ে তার হাতে এনে দিত, তিনি দিয়ে দিতেন প্রমীলার হাতে। তিনি যে কেবল শোকের তীব্রতার জন্যই উদাসীন হয়ে সব ছেড়েছিলেন তাও নয়। করুক, নিজের সংসার নিজে বুঝে নিক, আন্দাজ আক্কেল হোক, তাতে মায়া হবে, মমতা হবে, মন বসবে, সুখী করতে পারবে স্বামীকে, বুদ্ধিরও বিকাশ হবে সঙ্গে সঙ্গে। কিন্তু তার ফল যে এই হবে স্বপ্নেও মনে আসেনি তার। এ নিয়ে প্রথম প্রথম গোলমাল করেছে সুনির্মল। বারে বারে মার কাছে এনে ফেলে রেখেছে ব্যাগ, বারে বারেই ফিরিয়ে দিয়েছেন হিরণময়ী। পিঠে হাত রেখে বুঝিয়েছেন ছেলেকে, এখনো কি তিনিই সব করবেন, করতে পারেন? না হয় কদিন এই সংসারের ঝামেলা থেকে সুনির্মল রেহাই দিল তাকে, কয়েকদিন বিশ্রাম। এরপরে সুনির্মল চুপ করে গেছে, গুম হয়ে গেছে। প্রমীলার ব্যবস্থায় অসুবিধে বোধ করেছে, কিন্তু তা নিয়ে আর একটা কথাও বলেনি। মা যদি ছেড়ে দিতেই চান সব, তবে কি দরকার আর তাকে টানাটানি করে? রাগ হয়েছে, দুঃখ হয়েছে, আর তারই প্রতিশোধ স্বরূপ ধীরে ধীরে সমস্ত সম্বন্ধ ছেড়ে দিয়েছে সে এ বাড়ির সঙ্গে। অবশ্যই নিজেকে সম্পূর্ণ পৃথক করে নিতে, প্রমীলার সব কর্তৃত্ব মেনে নিতে অনেক আগুন জ্বলেছে তার মনে,
দরজা বন্ধ ঘরে অনেক কাদা ছিটাছিটি হয়েছে। তারপর আস্তে আস্তে কখন জুড়িয়ে গেছে সেই তাপ। ভালো মন্দ একাকার হয়ে গেছে জীবনে। শুধু একটা কেলেঙ্কারির আতঙ্কেই সদাত্রস্ত হয়ে থেকেছে মন। ঘুম ভেঙে উঠে কতকগুলি অবশ্যকরণীয় ক্রিয়াতে যতটুকু সময় লাগে তার বাইরে এক দণ্ড সে টিকতে পারত না বাড়িতে। সকাল ৮টার মধ্যে পোশাক চড়িয়ে আপিসের জন্য প্রস্তুত, আর ফিরতে ফিরতে রাত ৯টা। এটাই প্রমীলার পক্ষে সবচাইতে সুখের হলো, সুবিধের হলো। সারাক্ষণ সব দিকে নজর দিয়ে, মার পক্ষ হয়ে ভাইদের পক্ষ নিয়ে সুনির্মল যদি ক্রমাগত লড়াই করত, উদাসীন হয়ে নিজেকে এমন করে সরিয়ে না নিত, তাহলে এত শিগগির এত দুর্ধর্ষ হয়ে ওঠা হয়তো তার সম্ভব হতো না। হয়তো এতখানি দুর্ব্যবহার করতে একটু অন্তত ভয় পেত। একে তো প্রমীলার এইসব ছোটলোকামি বুঝতেই অনেকটা সময় কেটে গিয়েছিল হিরণময়ীর। তার উপরে বুঝবার পরেও সে বিষয়ে কথা বলতে এত সংকোচ হচ্ছিল তার, যে অনেক দিন পর্যন্ত সহ্য করা ছাড়া অন্য উপায়ও খুঁজে পাচ্ছিলেন না কোনো। মনে মনে রীতিমতো ছেলের উপরই রাগ হতো তার। ভাবতেন, এসব নিয়ে সুনির্মলেরই তো কথা বলা উচিত স্ত্রীর সঙ্গে। তার প্রশ্রয়িত প্রমীলা এমন নির্লজ্জের মতো ব্যবহার করতে সাহস পাচ্ছে। বাপ নেই বলে সে কি তার মাকে একটু দেখবে না, মানুষ করবে না ভাইদের, শাসন করবে না স্ত্রীকে? তারপর একদিন মরিয়া হয়ে নিজেই মুখোমুখি দাঁড়ালেন। এ কি খাওয়া দাওয়ার ব্যবস্থা বৌমা? অত বড় বড় ছেলেদের পাতে এমন যাতা দাও কি করে? কদিন ধরে দিনে মাত্র একবার একবেলা ২টি মাপা আতপের ভাত আর কাঁচকলা সেদ্ধ খেয়ে খেয়ে খিদে নামক জন্তুটা ২৪ ঘন্টার মধ্যে আরও ২-১বার পাক দিয়ে উঠছিল তার শূন্য জঠরে। ঘটি ঘটি জল খেয়ে সেটাকে শান্ত রাখতে পারলেও ছেলেদের নালিশে তিনি কান না দিয়ে আর পারলেন না। ভ্রুভঙ্গি করে প্রমীলা জবাব দিল, অত সকালে হয়ে ওঠে না, আমি কি করব? যাতে হয়ে ওঠে সেটাই দেখবে। আর ওরা তো এমন কিছু সকালেও খায় না। অভির তো এক এক দিন এক এক সময়ে কলেজ, আর সীমন্ত 10টার আগে কোনোদিন খায় না। পারি না যে তা তো দেখতেই পাচ্ছেন। কথার ভঙ্গিতে উত্তপ্ত হলেন হিরণময়ী। দেখছি বলেই তো বলতে হলো। বেশ তো, যদি নাই পারো তাহলে কাল থেকে খরচের টাকা আমার ঘরে আমার হাত বাক্সেই রেখে দিও, আমিই দেখব সব। ঘাড় বেঁকিয়ে শাশুড়ির মুখের দিকে তির্যক দৃষ্টিতে একটু সময় তাকিয়ে রইল প্রমীলা। তারপর জবাব দিল, আপনি দেখলেই কি 1খানা টাকা ভেঙে 2খানা হয়ে যাবে? সাধ্যের অতিরিক্ত তো আর কিছু করতে পারবো না। তুমি তুমি করতে পারা না পারার কে? হিরণময়ী একেবারে তাজ্জব হয়ে গেলেন কথা শুনে। আর সাধ্য অসাধ্যেরই বা জানো কি তুমি? কদিন তুমি এসেছো এ বাড়িতে? আমি অনেক দিন চুপ করেছিলাম, কিন্তু মাত্রা ছাড়িয়ে গেছে। এত ছোট অন্তঃকরণ তোমার যে ছেলে দুটোর জন্য বিকেল পর্যন্ত একটা খাওয়ার ব্যবস্থা করো না। খায় না? ওরা বিকেলে খায় না? কি খায়? প্রত্যেক দিন চা খায়। চা? চা আবার একটা খাবার? আর কি চা তুমি দাও? 1 টিপট জলে 1 চামচে চা দিয়ে 1 ফোঁটা চিনি আর 1 ফোঁটা দুধ মেশালেই চা হয়? নাকি সারাদিনের খিদে তাতে মেটে? দেখো প্রমীলা, ছেলে আমার এত অযোগ্য নয় যে তার 2টি নাবালক ভাইয়েরও ভরণ পোষণ করতে পারে না। এরকম খাওয়া ওরা কোনোদিন ভাবেনি, ভাবতে পারেনি। কোনোদিন তো আর চিরদিন হয় না। কি? বাপের উপর যা চলে ভাইয়ের উপর তা চলে না। কি কি বললে? জ্বলে উঠলেন হিরণময়ী। তোমার আস্পর্ধা দেখছি। তার কথা শোনবার জন্য প্রমীলা অপেক্ষা করল না। সিঁড়ি বেয়ে সোজা দোতলায় উঠে গেল। প্রথমটায় স্তব্ধভাবে দাঁড়িয়ে রইলেন হিরণময়ী। তারপরে দ্রুত পায়ে দ্রুত গতিতে
একটা আগুনের শিখার মতো তিনিও উঠে এলেন দোতলায়। এত এতখানি এত দূর গড়িয়েছে! ছেলের ঘরের সামনে এসে গলার মধ্যে সমস্ত শক্তি সংহত করে ডাক দিলেন, বৌমা! চুরির আওয়াজ পাওয়া গেল, জবাব এলো না। এক পা এগিয়ে তিনি আবার ডাকলেন। এবার ভেতর থেকে জবাব এলো, বলুন। এদিকে এসো। কাঁধের উপর আঁচল তুলে দিতে দিতে প্রমীলা এগিয়ে এলো দরজার দিকে। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে হিরণময়ী বললেন, আমার কথা না শুনেই তুমি যে উঠে এলে? শাশুড়ির মুখের দিকে তাকিয়ে হঠাৎ যেন কোনো অতীতের ভয় নেমে এলো প্রমীলার চোখে। মুহূর্তকাল চুপ করে রইল সে। বলো বলো, কিসের জোরে তোমার এত বড় স্পর্ধা সম্ভব হলো? কোন সাহসে তুমি আমাকে অমান্য করতে সাহস পাও? হিরণময়ীর গলা তারের যন্ত্রের মতো কেঁপে কেঁপে উঠল। সাহসের কথা নয়। প্রমীলা ততক্ষণে প্রস্তুত করে নিয়েছে নিজেকে। এই রকম একটা বিরোধের মুখোমুখি দাঁড়াতে চাইছিল সে কদিন থেকে। শুধু চাইছিল না, ছটফট করছিল। হিরণময়ীর দুটো জোয়ান ছেলে যে তার স্বামীর অন্নে পুষ্ট হচ্ছে, এটা আর সইতে পারছিল না সে। আর একটা বিধবাই কি কম আপদ নাকি? যত কমই খাক, খায় তো। তাকে তো শুতেও দিতে হয় একটা ঘরে, জায়গা জুড়ে থাকে না। সুযোগ পেয়ে বরং খুশিই হলো। চোখ টান করে বলল, যা ঠিক তাই বলেছি, এর বেশি আমি পারবো না। কি পারবে না? এর বেশি খরচ করবার সাধ্য আমার নেই। খরচ করার কর্তা কি তুমি? আমি তোমাকে মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, তবে না তুমি ঠাঁই পেয়েছ এ সংসারে। আমি যা বলবো তাই তুমি করবে, তাই তুমি করতে বাধ্য। ঈষৎ হাসি খেলে গেল প্রমীলার মুখে। দুহাত উপরের দিকে তুলে আড়মোড় ভেঙে নিতান্ত উদাস গলায় বলল, কেন মিছিমিছি চেঁচামেচি করছেন? আমি যাই, কাপড় কেচে আসি, বেলা গেল। পা বাড়াল সে। গর্জে উঠলেন হিরণময়ী, দাঁড়াও। শোনো, কাল থেকে আর এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমি এক্ষুনি তোমাকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিতাম চাকরকে দিয়ে, কিন্তু সোনুর সঙ্গে কথা বলা দরকার। পাঠিয়ে দিলেই কি আমি যেতাম? যেতে না? নিশ্চয়ই যেতে, যেতে তুমি বাধ্য। আমার বাড়ি, আমার ঘর, টাকা কড়ি সমস্তই আমার, আর আমি যেতে বাধ্য? বাহ! আপনি কি মনে করেন চিরদিনই ছেলেকে তুক করে, তার পয়সা কড়ি হাত করে, বোকা পেয়ে তার স্ত্রীকেই আবার এ বাড়ি থেকে তাড়িয়ে সব একা খাবেন? না, সেদিন আর নেই। প্রমীলার কথা শুনে হিরণময়ী স্তম্ভিত হয়ে থেমে গেলেন। আপনার পাঠাবার কোনো কথাই ওঠে না। কথাটা এই যে, আপনাদের নিয়ে এখন আমি কি করব? আমরা দুটি মানুষ, এইটুকু খাবারে এইটুকু বাড়িতেই চলে যায়। খরচ তো আপনাদের, আপনাদের জন্যই তো আমি ফতুর হয়ে গেলাম। তার উপর যদি দুটো বুড়োধারী খোকাকে 3 বেলা দুধ ভাত খাওয়াতে হয়, তাহলে আমি নাচার। অত অঢেল অর্থ আমার নেই, এ আপনি জেনে রাখুন। বৌমা! দর্প ভরে পা ফেলে ঘরে ঢুকে গিয়ে শাশুড়ির মুখের উপর শব্দ করে দরজা বন্ধ করে দিল প্রমীলা। আর বন্ধ দরজার বাইরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন হিরণময়ী। সারা অপরাহ্ন, সারা বিকেল আর সমস্তটা সন্ধ্যা একটা ভূতে পাওয়া মানুষের মতো স্থাণু হয়ে কাটল তার। ছেলেরা স্কুল কলেজ থেকে ফিরল, খেলো কি খেলো না, কাপড় জামা ছাড়লো কি ছাড়লো না, মার দিকে এক পলক তাকালো কি তাকালো না, আবার বেরিয়ে গেল কোথায়। 2 হাঁটুর ফাঁকে মুখ গুঁজে শুকনো চোখে বসে থাকা হিরণময়ীকে দেখে তাদের মনে হলো না নতুন কিছু হয়েছে। বাবার মৃত্যুর পরে মাকে তো তারা এই অবস্থায় দেখতেই প্রায় অভ্যস্ত। তারই মধ্যে কখনো সখনো ওঠেন, হাঁটেন, কথা বলেন, আবার থেকে থেকে এরকমই চুপ হয়ে যান। মাকেও বাবার সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলেছে তারা।
অনেক রাত্রিরে সুনির্মল ফিরল। সারা বাড়ি নিঝুম হয়েছে ততক্ষণে। টের পেয়ে মাটিতে আঁচল বিছিয়ে হাতের উপর মাথা রেখে শুয়ে থাকা বিনিদ্র হিরণময়ী নড়ে চড়ে উঠলেন একবার। তারপর কি ভেবে আবার স্থির হলেন। হঠাৎ তার আহত দর্প ফনা তুলে উঠল। ছি, এ নিয়ে নাকি তিনি নালিশ জানাবেন ছেলেকে? অসম্ভব। বিচারকর্তা যদি কেউ হয় এ বাড়িতে, সে তো একমাত্র তিনি। সুনির্মল নালিশ করতে পারে তার কাছে, তিনি পারেন না। যে অপমান পরের মেয়ে করল, আপন ছেলের কাছে তার বিহিত নিতে যে আরও মাথা নত হবে তার। তাছাড়া এইখানে মুহূর্তের জন্য হিরণময়ীর ভাবনা স্তব্ধ হল। কোন মুখেই বা যাবেন? এই বাড়িতে, এই আসনে তো তিনিই প্রমীলাকে প্রতিষ্ঠিত করেছেন। দিনে দিনে তিলে তিলে তিনিই তো বাড়তে দিয়েছেন এই আগুন। এখন সুনির্মলকে দিয়ে তিনি কি করাবেন? এখন কি বলবেন তাকে? কি অনুরোধ জানাবেন? ত্যাগ করতে? বাপের বাড়ি পাঠিয়ে দিতে? হায় হায়, শেষে মা হয়ে পুত্রবধূর নামে চুকলি কাটবেন ছেলের কাছে? এই উপায়ে সম্মান আদায় করবেন এই সংসারে, যে সংসার তিল তিল করে তার সুধা দিয়েই রচনা? চোখের জলে মাটি ভিজে গেল, তবু তিনি একটা কথা বলতে পারলেন না মুখ ফুটে। দরজার কাছে ছায়া পড়ল লম্বা হয়ে। অন্ধকার ঘরে শুয়ে সেই ছায়া তিনি দেখলেন, সাড়া দিলেন না, পড়ে রইলেন ঘুমের ভান করে। ছায়া দরজার কাছ থেকে সরে গেল ধীরে ধীরে। সিঁড়িতে আস্তে আস্তে মিলিয়ে গেল সুনির্মলের ক্লান্ত পায়ের আওয়াজ। জামা কাপড় ছেড়ে আলো নিবিয়ে শুতে না শুতেই অন্ধকারে গায়ের কাছে সরে এলো প্রমীলা। সঙ্গে সঙ্গে খানিকটা সরে গেল সুনির্মল। এত রাত করে প্রমীলার জেগে থাকা অপ্রত্যাশিত। ওগো, শুনছ? একটা মেয়েলি গন্ধে হঠাৎ গা ঘিন ঘিন করে উঠল। সুনির্মল একেবারে খাটের এ প্রান্তে চলে এলো। ঘুমোওনি? গলায় ত্রাস ফুটল তার। নিশাচরের বউ যখন হয়েছি, তখন কি নিশাচরি না হলে চলে? তাই তো। রাত ছাড়া তোমার সঙ্গে দেখা হয় কখন শুনি? তাই তো। শোনো। বলো। তোমার কি রোজই রাত 10টা পর্যন্ত আপিস থাকে? না। তবে? সুনির্মল চুপ। কোথায় যাও? চুপ। বাড়ি আর ফিরতে ইচ্ছে করে না, না? চুপ। পাড়ায় আরও তো লোক আছে, তোমার মতো এমন বাউন্ডুলে কে শুনি? তাই তো। সকলেই আপিস থেকে বাড়ি ফেরে বউ নিয়ে সিনেমায় যায়, দোকান পসারে কেনে কাটে। তাই তো। সকলেই আপিস থেকে বাড়ি ফেরে বউ নিয়ে সিনেমায় যায়, দোকান পসারে কেনে কাটে। এই পাশের বাড়ির অখিল মিত্তির রাগ করে গিন্নি বাপের বাড়ি গেল, অমনি এক সেট চুরি গড়িয়ে দিল। তুমি তো আর যাওনি? এইবার যেন একটু জিলজিলিয়ে উঠল সুনির্মল। আমি গেলেই তুমি দিতে কি না? হ্যাঁ দিতাম, নিশ্চয়ই দিতাম। দেখোই না দিই কিনা। তা বটে। আধশোয়া হয়ে মাথা নাড়ল প্রমীলা। বোকা বলে এত বোকা ভেবো না, বুঝলে? না, তোমাকে বোকা কেন ভাবব? ভেবেছ গেলেই তো রক্ষে, আপদ চোখে না? তোমার মতলব আমি বুঝি নে কিছু। বোঝো নাকি? বুঝি বুঝি, খুব বুঝি, হাড়ে হাড়ে বুঝি। গলার সুরে যুদ্ধের ঘোষণা। সুনির্মল শঙ্কিত হয়ে চুপ করল। প্রমীলা বিছানা ছেড়ে উঠে গায়ের অসংবৃত আঁচল ঠিক করল কি করল না, নেমে এসে আলো জ্বালল টিপ করে। তারপর কুঁজো থেকে ঢকঢক করে পুরো 1 গ্লাস জল খেয়ে চেয়ার টেনে স্বামীর মুখের কাছে বসল। তোমার সঙ্গে পরিষ্কার পরিষ্কার কয়েকটা কথা বলবার জন্যই জেগে আছি আমি। শোনো। আজ না বললে নয়। হাত দিয়ে চোখের আলো আড়াল করল সুনির্মল। তাই যদি হবে তবে আর জেগে থাকা কেন?
তা তো ঠিকই। স্বামীর জন্য জেগে থাকার নেগুর অর্থটা কি সুনির্মল নিজেই কি তা বোঝেনি? ভেতরে ভেতরে আরও অন্যান্য অনেক রাত্রির বিভীষিকা স্মরণ করে ভয় হলো তার। না, পারে না, কিছুতেই পারে না। এই চিৎকার, মারামারি, লাফালাফি, গালিগালাজ, এর বিরুদ্ধে কোনো জেহাদি ঘোষণা করতে পারে না সে। প্রতিবাদ করে কেবলমাত্র দুঃখটাকে আরও নোংরা, আরও ঘৃণ্য, আরও অসহ্য করেই তোলা হয়। একমাত্র উপায় বর্জন, আর নয়তো নিঃশব্দে বহন। আর বর্জন যখন সম্ভব নয়, তখন এই মৃত ভার বহন করা ছাড়া আর গতি কি সুনির্মলের? সে তো জানে এই স্ত্রীলোকটির কোনো হৃদয় নেই, ভালোবাসা নেই, লজ্জা, শরম, সম্ভ্রম কিছুই নেই। মনের বালাই নামক কোনো জিনিস দিয়েই বিধাতা তাকে ধরাধামে পাঠাননি। তার জ্ঞানের মধ্যে আছে এক অদম্য ঈর্ষা, লোভ আর প্রচণ্ড অর্থলোলুপতা। টাকা, 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 টাকা তার সবচাইতে প্রিয়, প্রিয়তম। কাউকে এক বিন্দু দিতে তার মাথায় আগুন জ্বলে ওঠে। অল্প বয়সে যখন সে একদম চুপ করে থাকত, তখনও নানা ঘটনার সমাবেশে তার মুখে এমন সব রেখাপাত হতে দেখেছে, ঈর্ষা, ক্রোধ আর লালসা মিশ্রিত এমন দৃষ্টি ফুটে উঠতে দেখেছে চোখে, যে কত সময় সুনির্মলের সারা অন্তর সংকুচিত হয়ে উঠেছে ঘৃণায়। কিন্তু বাক্যহারা সেই মনোভাবকে রূপ দিতে পারে এমন ক্ষমতা তখন তার ছিল না। বৃত্তিগুলো ছিল সহজাত। বয়সের সঙ্গে সঙ্গে সেই সহজাত বিদ্যাটি তার বুদ্ধির আধার স্থান পেয়েছে। আর সেই বুদ্ধির বাহন ভাষাকেও এমন প্রবলভাবে সে আয়ত্ত করেছে যে সেই তোড়ের মুখে দাঁড়াবে এমন সাধ্য আর জারি থাক শান্ত ভদ্র সুনির্মলের অন্তত ছিল না। হঠাৎ মুখে চোখে একটা প্রফুল্ল ভাব আনল সে। খুশি খুশি গলায় বলল, ও ভালো কথা, আজ হঠাৎ একটা লাভ হয়ে গেল আপিসে। বেগতিক দেখলে এই হঠাৎ লাভের ঘোষণা আরও অনেক দিন কাজে লাগিয়েছে। প্রমীলা শান্ত হয়েছে তাতে, খুশি হয়ে ঘুমিয়ে পড়েছে। শান্তি নেমেছে পৃথিবীতে। কিন্তু ইদানিং এই কথাটার উপর প্রমীলার কোনো বিশ্বাস ছিল না। সে এটুকু জেনেছিল, সুনির্মলের চাকরিতে আর যাই থাক, কোনো উপরি পাওনার সুযোগ নেই। কিন্তু সুনির্মল উপরি পাক না পাক, তার নিজের যে কিছু উপরি পাওনা হবে সেটা তো ঠিক। উৎসুক গলায় বলল, কই কই সে টাকা? কি করেছ? দাও আমাকে। আজ পাইনি, কাল দেব। দেবে না হাতি, দান খয়রাতেই তো সব উড়ে যাবে। দান খয়রাত আবার করব কাকে? কাল ঠিক তোমার হাতেই এনে দেব। আহা গো! মুখভঙ্গি সহকারে সে হাত পা নাড়ল। লোকের যেন অভাব। বাড়ি তো একটা অতিথিশালা। তুমি যদি মানুষই হবে, তবে আর এতগুলো টাকা এমনভাবে নষ্ট হতে পারত না। এই শহরে আমার নিজের বলতে কিছু তুমি করেই দিতে। নেই গয়না, নেই কাপড়, নেই বলতে কিচ্ছুটি নেই। একটা বাঁদিরও অধম আমি এই বাড়িতে। আলো নিবল। হামাগুড়ি দিয়ে সুনির্মলের গায়ের উপর দিয়ে এ পাশে এসে শুলো প্রমীলা। টাকাটা কিন্তু কালকেই মনে করে এনে দিও। একখানা হাত স্বামীর গায়ে রাখল। আমি বলি তাই এত সহ্য করেও এ সংসারে পড়ে থাকি। তাই তো। হাতটা নামিয়ে দিল সুনির্মল। নামিয়ে দিলে কেন? ফোঁস করে উঠল প্রমীলা। আমার হাত কি গরম লোহা? সুনির্মল ততক্ষণে উঠে বসেছে। নিঃশব্দে নেমে দাঁড়িয়েছে বিছানা থেকে। পকেট হাতড়ে দেশলাই সিগারেট বার করতে করতে বলল, ছাতে যাই, বড্ড গরম। হ্যাঁ, তাই কি না? আমার আঁচই তোমার সয় না। তা সইবে কেন? হতো যদি বিনুর ননদ, সেই শকুনি। সুনির্মল বাইরে এসে সিগারেট ধরালো। পরের দিন সকালে হিরণময়ী প্রস্তুত করলেন নিজেকে। না, লজ্জা নয়, দুঃখ নয়, মান সম্মানেরও কথা নয়,
এভাবে এ মানুষকে আর বাড়তে দেওয়া অসম্ভব। ছেলের সাড়া পেয়ে বাইরে এসে দাঁড়ালেন তিনি। শোনো। সুনির্মল কাঁধে তোয়ালে নিয়ে স্নানে যাচ্ছিল। মার ডাকে ফিরে দাঁড়ালো। ডাকছ? হ্যাঁ, এদিকে আয়। সুনির্মল টুথব্রাশ রেখে এগিয়ে এলো। এ কি, তোমার চেহারা এরকম হয়েছে কেন? কতদিন বাদে ঘরের বাইরে পরিষ্কার আলোয় মার মুখখানা দেখতে পেল সে। যত রাগই থাক, তবু মনটা কেমন করে উঠল। চেহারার কথা থাক, কতগুলো দরকারি কথা আছে, ঘরে আয়। ছেলেকে খাটের উপর বসিয়ে নিজে মাটিতে বসলেন। তোর বউকে আমি বাপের বাড়ি পাঠিয়ে দিতে চাই। এই কথা আশা করেনি ছেলে। সহসা ভেবে পেল না কি জবাব দেবে। একটু চুপ করে থেকে বলল, আমার ইচ্ছের উপর নির্ভর করেই কি ওকে রেখেছিলে তুমি? ঘুরিয়ে জবাব দিস নে। আমার মনে হয়। কি আপনার মনে হয় তা আমি জানি। শিকারী বাঘের মতো কোথায় ওত পেতেছিল, কোথা থেকে যে এমন উদ্দাম হয়ে ঝাঁপিয়ে পড়ল প্রমীলা কে জানে। মা ছেলে দুজনেই চমকালো, যেন ভয়ই পেল তার দিকে তাকিয়ে। বেঈমান, ছোট লোক, ইতর! রাগে দুই চোখে যেন আগুন জ্বলে উঠল প্রমীলার। ওই যে বলে না, যার ঘরে খাবে তার বুকে বসেই দাঁড়িয়ে ওপরাবে। ছেলেকে ঘরে ডেকে নিয়ে ওষুধ খাওয়ানো, মাদুলি পরানো আর তুক করা না? কেন কেন, কিসের জন্য? এবারই আমার আমার আমার, মরবার আগের মুহূর্তে পর্যন্ত আমার। কে আমাকে সরাবে তাড়াবে? কোন বাঁদির বাচ্চার? সকালের স্নিগ্ধ আকাশ কালো হয়ে গেল। ঝি চাকর ভিড় করল দরজায়। এবাড়ি ও বাড়ির লোক পর্যন্ত হাট বাজার ভুলে, রান্নাবান্না ভুলে, ছেলের কাঁথা ধোয়া ছেড়ে ঝুঁকে পড়ল এদিকে। সুনির্মল এগিয়ে এসে বলিষ্ঠ হাতে মুখ চেপে ধরল স্ত্রীর। চাপের চোটে কষ বেয়ে আঙুলের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। ছি ছি ছি! হিরণময়ী এক ধাক্কায় বার করে দিলেন তাকে ঘর থেকে। তুইও কি পাগল হলি সঙ্গে সঙ্গে? এ বাড়ির মান মর্যাদা সব ভুলে গেলি? লোক জমা করে ফেললি চারদিকে। ছি ছি! এর চেয়ে যে মরণ ভালো আমার। যা যা, তুই স্নান করগে যা। অভি সীমন্ত পরা ফেলে ছুটে এসেছে বলে তারা লাগালেন। সরিয়ে দিলেন ঝি চাকরের ভিড়। তারপর দরজা আটকালেন ঘরের। বউয়ের হাত ধরে টেনে বসাতে চেষ্টা করলেন খাটের ওপর। তুমি না ভদ্রলোকের মেয়ে, ভদ্রলোকের স্ত্রী? এইসব কি ভাষা তোমার? কি অসভ্যতা! হিরণময়ীর সাধ্য কি তাকে রোখেন? এক ধাক্কায় সে ঠেলে দিলে অভুক্ত অনিদ্র শাশুড়িকে। তীক্ষ্ণ চিৎকারে মুখ দিয়ে অবিরত অশ্লীল ভাষার খই ফুটল। প্রায় অর্ধমৃত হয়ে কানে আঙুল দিয়ে হাঁটুতে মুখ ঢাকলেন হিরণময়ী। এরপরে হিরণময়ী আবার শামুকের মতো গুটিয়ে গেলেন নিজের মধ্যে। কত শত বিনিদ্র রাত্রির বেদনা গলে পড়ল তার গাল বেয়ে। কে তার হিসেব রাখে? দোষ দেবেন কার? বরাতে যার যা পাওনা আছে তাই তো নিতে হবে হাত পেতে। ছোট ছেলে দুটো মাঝে মাঝে গোয়ার তুমি করে, তাদেরই তিনি বকে ঝোঁকে সামলে নেবার চেষ্টা করলেন। অধিকার যখন পুরোমাত্রায় প্রমীলারই, সেখানে মিছিমিছি গলা ফাটিয়ে বাড়িটাকে বস্তি বানিয়ে লাভ কি? আর এই মানুষ কি তার রাগেরও যোগ্য? ওকে কি তিনি ততখানিও গণ্য করতে পারেন? আবার অভিমান করলেন তিনি ছেলের উপরে। তার যেন মনে হলো সুনির্মল ইচ্ছে করলেই পারত এর একটা প্রতিকার করতে। বাড়ির প্রতি তার এই নিরাসক্তিকে যা হচ্ছে হোক, যা করছে করুক, যেমন চলছে চলুক, এই এড়িয়ে যাওয়া পালিয়ে আসা ভাবকে তিনি ধিক্কার দিলেন। কিন্তু একথা ভাবলেন না যে ছেলের এই বাড়ি ছাড়া হবার জন্যও তিনি দায়ী। আর সুনির্মল, প্রমীলার স্বামী, হিরণময়ীর ছেলে, হিন্দু বিবাহের পবিত্র বন্ধনে বন্দী হয়ে প্রমীলার একছত্র সাম্রাজ্যের প্রজা হয়ে দিনে দিনে সংসারের প্রতি, সকলের প্রতি আরও অমনোযোগী হয়ে উঠতে লাগল। অবশ্যই সে পুরুষ, গায়ে তার শক্তি আছে,
তাই বলে সে শক্তি তো একটা স্ত্রীলোককে ধরে মারবার জন্যই অহরহ ক্ষয় করতে পারে না। সেটা ভদ্রতায় আটকায়, সভ্যতায় আটকায়, আর লোকলজ্জার ভয়ও মনুষ্য জগতে কিছু কম নয়। তাছাড়া মারলেই বা কী? প্রমীলার কি কোনো আত্মসম্মান আছে? সম্ভ্রমবোধ আছে? চর চাপড় নাই বা দিল। এমন অভদ্র ইতর ঘটনা তো কতবার ঘটেছে, যার ফল চরচাপড়ের চাইতে অনেক অনেক বেশি গুরুতর হয়েছে, অনেক বেশি অপমানের। কি ফল হয়েছে তাতে? তাতে কি সে চলে গেছে? প্রতিকার হয়েছে কোনো? শুধু রাত্রিরে ঘুম গেছে আর সকালে প্রতিবেশীর চোখের তলায় রাস্তায় নামতে লজ্জা করেছে। যদি এমনও হতো যে স্বামীর সুখ দুঃখকে সে সামান্যতমও গ্রাহ্য করে, মানুষটার প্রতি এক তিল মমতাও বোধ করে হৃদয়ের মধ্যে, তবু না হয় আশা থাকত। সেই রন্ধ্রটি বেয়ে বেয়েই এগুতে পারত সুনির্মল। কিন্তু যার বুকের তলায় হৃদয় নামক কোনো পদার্থের অস্তিত্বই নেই, তাকে নিয়ে আর কি করা যায়? অনেক বুঝিয়েছে, কখনো অসহ্য ক্রোধ নিয়ে, কখনো অমানুষিক ধৈর্য নিয়ে। মাকে সে কোথায় ফেলে দেবে, ভাইদের সে কেমন করে তাড়াবে, বলতে বলতে উত্তেজিত হয়েছে। সমস্ত রক্ত মাথায় উঠে এসেছে দুর্মুখ দুঃসহ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে। না, মারতে ইচ্ছে করেনি, মেরে ফেলতে ইচ্ছে করেছে। সাদা নিরক্ত শ্রীহীন গলার কাছে যাবার জন্য নিষ্পিস করে উঠেছে ডান হাতের 5টা আঙুল। আর সেই অদম্য ইচ্ছাকে সংযত করতে তাকে ছুটে ছুটে বেরিয়ে যেতে হয়েছে রাস্তায়, পার্কে, এখানে ওখানে। কত রাত ট্রাম লাইনের পাশে বসে থাকতে থাকতে একটা প্রতিহিংসা জ্বলে উঠেছে বুকের মধ্যে। হিরণময়ীর পুত্রবধূকে সমাদরে গ্রহণ করে সর্বস্ব সমর্পণ করার এই তো উপযুক্ত প্রতিশোধ। একথা ভেবে মনের মধ্যে কোথায় যেন একটা আরামও বোধ হয়েছে তার। নেহাত নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ সে। এমন একটা ঘটনার সঙ্গে দিনরাত লড়াই করবার মতো যোগ্যতা বা উদ্যম সত্যিই তার ছিল না। প্রমীলার স্তরে নেমে এসে ঠিক তার উপযোগী ব্যবহার করা অসম্ভব তার পক্ষে। ঝগড়া, তর্ক, মারামারি সবটার ভাষাই তার এমন, যে ভাষা প্রমীলার বোধগম্য নয়। যেটা বোধগম্য, যদি বোধ থাকে, সেটা সুনির্মল জানে না, জানলেও পারে না। প্রমীলা এ বাড়িতে থাকবেই, স্বামী তারই তো বাড়ি। তাকে তাড়াবে এমন সাধ্য কার আছে এখানে? যজ্ঞেশ্বরকে চিঠি লিখে উকিলের দরজায় হাঁটাহাঁটি করে পাকাপোক্তভাবে পরিত্যাগ করবার একটা চেষ্টা করেছিল সুনির্মল। সঙ্গে সঙ্গে বাপ এলো আর প্রমীলা তার স্ত্রীত্বের সকল অধিকার নিয়ে রুখে দাঁড়ালো। এখানে সুনির্মলের হাত পা চিরদিনের জন্য বাঁধা। স্ত্রী নিজে থেকে না গেলে সাধ্য কার তাকে উচ্ছেদ করে এই অধিকার থেকে? অতএব নিঃশব্দে পলায়ন ছাড়া ভদ্রলোকের আর উপায় কি? শুধু বাড়ি থেকে নয়, জীবন থেকেও। ভোরের আলো ফুটতে না ফুটতে বেরোনো, আর ঘুমে ক্লান্তিতে ধুঁকতে ধুঁকতে নিশুতি রাতে ফিরে আসা। এই করে করে প্রমীলার সঙ্গে প্রত্যক্ষে সুনির্মল যুক্ত রইল বটে, কিন্তু মনের মধ্যে তার নিশ্চিহ্ন মৃত্যু ঘটল। কি চাই? টাকা, কর্তৃত্ব, শাড়ি, গয়না? বেশ তো, সব নাও, কিন্তু একটু শান্তি দাও। একটু নিঃশব্দে ভদ্রভাবে ক্লান্তিকাতর শরীরটাকে জিরোতে দাও রাত্রিরে। তার বিনিময়ে একেবারে নিঃশেষে আমি স্বামীর সকল কর্তব্য পালন করব তোমার কাছে। মনে মনে যেন এই বন্ড লিখে দিল সে। সম্পূর্ণ একাধিপত্যে প্রতিষ্ঠিত হয়ে এইবার একটু শান্ত হলো প্রমীলা। একাধ দিন শাশুড়িকে একটু দয়াও করতে লাগল। মাঝে মাঝে একাদশীর দিন 2-4 আনার খাবার পর্যন্ত আনিয়ে দিল। কিন্তু সে যা করছে। তাই বলে সুনির্মলের উপায় ছিল না কখনো নিভৃতে মার সঙ্গে একটা কথা বলে কিংবা ভাইদের হাতে প্রকাশ্যে একটা জিনিস তুলে দেয়। দাঁত বের করে তৎক্ষণাৎ সে ঝাঁপিয়ে পড়বে সেখানে।
বিধবার একবেলার আহারকে দ্বিখণ্ডিত করে দেওরদের আধপেটা খাইয়ে ঝি চাকরদের তুলে দিয়ে বাড়িটাকে একটা নরককুণ্ড বানিয়ে ছাড়বে। তবু তার ঝগড়ার স্পৃহা কিছুতেই নির্বাপিত হবে না, শান্ত হবে না। সুনির্মল যতটা বাড়ির সংস্রব ত্যাগ করল, ভাইরাও তার চেয়ে কিছু কম গেল না। তারা বলগাহীন ঘোড়ার মতো প্রাণ ভরে আড্ডা মারতে লাগলো বাইরে। চুপে চুপে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাদার কাছ থেকে টাকা নিয়ে বাড়ির অর্ধাসনের যোগ্য মাসুল আদায় করতে লাগলো রেস্তোরাঁর গর্ভ থেকে। আর সকলের মাথার উপর পা দিয়ে একটা মূর্তিমান নিগ্রহ হয়ে দাঁড়িয়ে রইল প্রমীলা। এই বৈচিত্র্যহীন ব্যর্থ বিরস তিক্ত জীবনযাত্রার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা ঘটল দুটি। প্রথমটি, সুনির্মলের বোন এলো প্রবাস থেকে ছোট্ট বাচ্চা নিয়ে মার কাছে জুড়োতে এবং 1 মাসের মধ্যেই অতিষ্ঠ হয়ে চোখের জলে বুক ভাসিয়ে বিদায় নিল। যাবার সময় মাকেও নিয়ে যাবার জন্য কান্নাকাটি করেছিল, কিন্তু জামাইয়ের বাড়িতে তিনি কোথায় যাবেন? ফিরে তো আসতেই হবে, কিছুতেই গেলেন না। আর দ্বিতীয় ঘটনা শকুন্তলা। ছোট্ট একটু গল্প আছে এ বিষয়ে, খুব কিছু রোমাঞ্চকর না হলেও একটু কাব্যিক। মস্ত এক ধনীপুত্র এবং যোগ্য পাত্রের সঙ্গে বিয়ে স্থির হয়েছিল তার। লাল চিঠি ছাপিয়ে তার দাদা বৌদি সগর্বে সানন্দে বিলিও করেছিল দিকবিদিকে। বলাই বাহুল্য, সেই পত্রাঘাত থেকে হিরণময়ী আর সুনির্মলও বাদ পড়েনি। সহসা খবর পাওয়া গেল বিয়ের আগের দিন কন্যাপক্ষ থেকেই টেলিগ্রাম করে বিয়ে বন্ধ করা হয়েছে, আর তার দিন 15 পরে শকুন্তলার সঙ্গে দেখা হলো সুনির্মলের হাওড়া স্টেশনে। মন যখন উদ্ভ্রান্ত, হৃদয় যখন প্রবোধ মানছে না, এমন সময় আপিসের অন্যান্য প্রয়োজনীয় চিঠির সঙ্গে পাতলা নীল খামের একটা চিঠি পেল সুনির্মল। শকুন্তলা লিখেছে মেদিনীপুর থেকে। এই প্রথম চিঠি। খবর বিশেষ কিছু নেই, কয়েক লাইন মাত্র। পাটনাতে স্কুল মাস্টারির কাজ নিয়ে যাচ্ছে। পথে হাওড়া স্টেশনে অন্য গাড়ি ধরবার জন্য অপেক্ষা করার নির্দিষ্ট সময়টুকুতে যদি সুনির্মল একবার দেখা করতে পারে তার সঙ্গে। বলা বাহুল্য, নির্দিষ্ট সময়ের অনেক আগে গিয়েই প্ল্যাটফর্ম টিকিট কেটে সুনির্মল পায়চারি করছিল স্টেশনে। গাড়ি এলে শকুন্তলার কুমারী সিঁথি আর ক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে একটুক্ষণ থমকে ছিল তার বুক। যখন হৃৎপিণ্ড আবার স্বাভাবিক গতিতে চলতে লাগল, মুখ নিচু করে শকুন্তলা বলল, ডেকে পাঠিয়ে কষ্ট দিলুম? আকুল হয়ে সুনির্মল বলল, তুমি কি আবার আজই চলে যাবে? আজই। একটা দিন থেকে যাও না। অসম্ভব। কেন অসম্ভব কেন? কোথায় থাকব? আবার সেই কোথায় থাকার প্রশ্ন। মরিয়া হয়ে সুনির্মল বলল, যেখানে হয়, যেমন করে হয়, একটা দিন তুমি থাকো। কি লাভ? কি না? প্রত্যেক দিন আমার জীবন থেকে 10টা করে আয়ুর পাতা খসে যাচ্ছে। একটা দিন আমি স্বাভাবিকভাবে বাঁচতে চাই। এ কথার অনেক জবাব ছিল শকুন্তলার মনে, কিন্তু দিল না। চোখ তুলে একবার তাকালো শুধু। মাথা নিচু করে বলল, মামিমা কেমন আছেন? তাকে বড় দেখতে ইচ্ছে করে। হিরণময়ীর কথা উঠতে নিঃশ্বাস চাপল সুনির্মল। বরাবর লক্ষ্য করেছে এই মেয়েটির সঙ্গে কোথায় যেন একটা মিল আছে হিরণময়ীর। এই দুজন মেয়েই তার হৃদয়ের ঠিক একটি জায়গাতেই এসে দাঁড়িয়েছে। আস্তে বলল, মার কথা থাক। কেন? ওর শরীর ভালো নেই? না। একটু চুপ। তোমার সময় কতক্ষণ? 40 মিনিট। 3:10 গাড়ি ইন করবে। 3:10? তবে আর কতটুকু সময়? মন্দ কি? কুন্তি, বলুন। আজ তুমি থেকে যাও। রাত্রিরে পৌঁছব গিয়ে, সকাল 10টায় জয়েন করতে হবে।
তবে চলো, আমিও তোমার সঙ্গে যাই। শকুন্তলা হাসল। তাই ভালো। চিরদিন তো পুরুষই নারীহরণ মামলার আসামি হয়ে এসেছে। আমার জীবনে চমৎকার একটি অভিনব ঘটনা ঘটবে। কাগজে কাগজে নরহরণ মামলার খবরের সঙ্গে আমার ছবি বেরুবে। ফাঁকতালে দিব্যি বিখ্যাত মহিলা হয়ে উঠব। শকুন্তলার ঠাট্টায় কান দিল না সুনির্মল। অন্যমনস্ক হয়ে বলল, হঠাৎ চাকরি নিয়ে যাচ্ছ কেন? তোমার চাকরি করার দরকার কি? বারে, এত বড় মেয়ে ভাইয়ের উপর বসে খাবো নাকি? এমএ পড়লে না কেন? সুবিধে হলো না। বিয়ে বন্ধ করে দিলে কেন? সব কেনরই জবাব দেওয়া সহজ, এই কেনর নয়। নিবিড় অথচ শান্ত মেঘে বিদ্যুৎ খেলল একটু। চোখের কালো মণিটি মুহূর্তের জন্য চিকচিক হলো। তারপরে দূরের দিকে তাকিয়ে হাসল সে। কি মনে হয় আপনার? যা মনে করতে ভালো লাগে তাই, কিন্তু তা তো আর সত্যি নয়। সত্যি হলেই বা কি হতো, আর না হলেই বা কি? ওসব থাক। এইটুকু যে দেখা হলো তাই কত ভাগ্য। কেবল মামিমাকে দেখে যেতে পারলুম না, এই দুঃখ। হাতের ঘড়িতে চোখ ফেলল সে। সময় হয়ে এলো। সুনির্মল ঘড়ির দিকে তাকালো। তারপর অস্থির গলায় বলে উঠল, কি আশ্চর্য! এতক্ষণ ধরে তোমাকে দাঁড় করিয়ে কথা বলছি। ছি ছি, চলো কোথাও চা খেয়ে আসি। আর সময় কই? যথেষ্ট সময় আছে, চলো চলো। তাহলে গাড়ি ফেল হবে। একদিন গাড়ি ফেল হলে কি হয়? চাকরি যায়। যাক, তারপর? তারপর আর কিছু না, চলো। পাগল নাকি? হুড়মুড়িয়ে এক ঝাঁক কুলি ঢুকল প্ল্যাটফর্মে। দিল্লি এক্সপ্রেস। 9 মিনিট পরে পাটনা যাবার গাড়িটিও ইঞ্জিন লাগিয়ে প্রস্তুত। সুনির্মলের বুকের ভেতরটা যেন কেমন করে উঠল, যেন যথেষ্ট হাওয়া পেল না ফুসফুসের মধ্যে। শকুন্তলা তৎপর হয়ে কামরা খুঁজে উঠে বসল। সুনির্মল সজনিটা পেতে দিল লম্বা বেঞ্চির প্রায় অর্ধেক জুড়ে। চুলের মিষ্টি গন্ধে ভরা ঝালরওয়ালা নরম বালিশটা নাড়ল চাড়ল দুহাতে। তারপর নেমে এসে জানালায় দাঁড়ালো। একবার মামিমাকে নিয়ে পাটনা বেড়াতে আসবেন। শুনেছি স্কুলটা শহরের খুব সুন্দর জায়গায়, কোয়ার্টার দিচ্ছে। আশা করি গিয়ে চিঠি লিখবে। চিঠি লিখব? লিখবে না? একটু ভেবে বলল, না। কেন? শকুন্তলা মুখ নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়াল। কেন লিখবে না? শকুন্তলা যতক্ষণে জবাব দিল এই প্রশ্নের, ততক্ষণে গার্ড নিশান দেখালো। গাড়ি হুইসেল দিল। ট্রেন দুলে উঠল। যে চিঠি গোপনে লিখতে হয়, সে চিঠি কি আমার লেখা উচিত? চোখের উপর স্থির হলো চোখ। 2 চামচে টলটলে জল। আমি সেদিনই আপনাকে চিঠি লিখব যেদিন গোপন করার কথা উঠবে না, যে চিঠি না লিখলেই লোকেরা আমাকে ধিক্কার দেবে। ট্রেনের দ্রুত চলন্ত জানালা হাতের 5 আঙুলে আঁকড়ে ধরে প্রায় ছুটতে ছুটতে সুনির্মলের ব্যাকুল গলা কি যেন বলল চিৎকার করে। শোনা গেল না ট্রেনের আওয়াজে। শকুন্তলা তার নরম হাতের আঙুলে তাড়াতাড়ি জানালা থেকে সুনির্মলের হাতটা সরিয়ে দিতে দিতে বলল, কি করছেন? ছেড়ে দিন, ট্রেন জোরে চলছে না। বলতে বলতে শিশিরের ফোঁটার মতো 2 বিন্দু জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। হাতের 2 আঙুলে 2টি নিটোল মুক্ত। কুন্তি, কুন্তি! ট্রেন তাকে ছাড়িয়ে, তার ডাক ছাড়িয়ে কোথায় চলে গেল। আরও কত কথা বলার ছিল, শোনার ছিল, কিছুই হলো না। এমনকি এতক্ষণে ঠিকানাটা পর্যন্ত জেনে নিতে ভুলে গেল সে। এতক্ষণ শুনলে প্রতিভা বসুর লেখা বিবাহিতা স্ত্রী উপন্যাসটির 4র্থ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।